বার্ডেন অফ প্রুফটা হচ্ছে প্রমাণের দায়িত্ব। হুই বা ডিজায়ার মানে যদি কোনো বিষয়ে অস্তিত্বের দাবি করে এর উপর নির্ভরশীল কোনো আইনত অধিকার, কি আইনের অধিকার এবং দায় সম্পর্কে, কী সম্পর্কে, লিগাল রাইট অ্যান্ড লায়াবিলিটি সম্পর্কে, ঠিক আছে, আদালতের রায় কামনা করেন, তিনি সেই বিষয়ে অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন। আচ্ছা, তাহলে যেই ব্যক্তি মানে করবে, দাবি করবে, তাকে প্রমাণ করতে হবে। কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ে অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকেন তখন বলা হয় সেই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত করে। আচ্ছা, তাহলে কোনো ব্যক্তি কোনো বিষয়ে অস্তিত্ব দাবি করে সেই বিষয়ের উপর আদালত কোনো রায় বা অধিকার কামনা করে তখন উক্ত ব্যক্তিকে সেই বিষয়ে প্রমাণ করতে হবে। 101 দ্বারা প্রমাণের দায়ভার কখনো পরিবর্তন হয় না। 101 দ্বারা প্রমাণের দায়ভারটা কখনোই পরিবর্তন হয় না। 102-এর যে ব্যাপারটা, অন হোম বার্ডেন অফ প্রুফ লাইস, প্রমাণ দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। মামলা বা কার্যক্রমের কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলায় হারবে, মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের উপর ন্যস্ত। ঠিক আছে, খুব ভালো করে বুঝো। 102 ধারায় প্রমাণের দায়ভার পরিবর্তন হয়। এ ধারা অনুযায়ী কোনো পক্ষ সাক্ষ্য না দিলে, যদি কোনো পার্টি সাক্ষী না দেয়, সেটা বাদী বা বিবাদী যেই হতে পারে, যে পক্ষ মামলা হারবে, যে পক্ষ এখানে মামলা হারা যাবে সেই পক্ষকে মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হবে, হারা পার্টিকে। ঠিক আছে। আচ্ছা, এখন একটা উদাহরণ দিছে, একটা জমির জন্য বিয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে। কি করে মামলা দায়ের করে? জমিটা বিয়ের দখল আছে, কার দখল আছে? বিয়ের দখল আছে। দাবি করে যে বিয়ের পিতা সি উইল করে ওই জমি একে দিয়ে গিয়েছে। দাবি করে বিয়ের যে পিতা সি সে উইল করে তাকে জমি দাবি করে দিয়েছে। এই মোকদ্দমায় কোনো পক্ষ সাক্ষ্য না দিলে বি জমির দখল বজায় রাখার অধিকারী হবে। কে দখল বজায় রাখার অধিকারী হবে? বি দখল বজায় রাখার অধিকার হবে। কেন হবে? কারণ বিয়ের দখলে আগে থেকে জমিটা ছিল। সুতরাং এক্ষেত্রে প্রমাণের দায়ভার কার উপর ন্যস্ত হবে? ঠিক আছে, এই ক্ষেত্রে মামলায় হেরে গেছে কে? বি যেহেতু দখল বজায় রাখার অধিকার হবে, সুতরাং একে হচ্ছে প্রুভ করতে হবে। বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট, কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। যেই ব্যক্তি কোনো বিষয়ে অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায়, যেই ব্যক্তিটা কোনো বিষয়ের অস্তিত্ব কোর্টকে বিশ্বাস করতে চায়, সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত, যদি না শর্ত থাকে যে কোনো আইন অনুসারে উক্ত বিষয় প্রমাণের দায়িত্ব কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর ন্যস্ত। 103 এটা বলতে আছে। 103, আচ্ছা, কোনো ব্যক্তি আদালতকে নির্ধারিত বিষয় বা ঘটনা বিশ্বাস করতে চাইলে তাকে ওই বিষয় বা ঘটনা প্রমাণ করতে হবে। এটা একটা, যেমন প্রি অফ অ্যালাবাই, অন্যত থাকার অজুহাত। প্রি অফ অ্যালাবাই ধারণাটি সাক্ষ্য আইনের 11 দ্বারা, 103 দ্বারা ও 106 দ্বারার সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভ টু মেক এভিডেন্স অ্যাডমিসেবল, সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব কার উপর বস্তায়? বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভ করতে হবে, মেক এভিডেন্স অ্যাডমিসেবল, অর্থাৎ সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য যে বিষয় প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি যাতে অপর কোনো ঘটনার সাক্ষ্য দিতে পারে, কি সাক্ষ্য দিতে পারে? অপর একটা ঘটনা, তার জন্য যে ঘটনা প্রমাণ করা আবশ্যক, যেই ব্যক্তি সাক্ষ্য দিতে ইচ্ছুক তার উপর ওই ঘটনা প্রমাণ দায়িত্ব ন্যস্ত। কোনো একটা ঘটনা যদি অন্য একটা ঘটনার সাথে সম্পৃক্ত বা সংযুক্ত থাকে, তাহলে ওই ঘটনাটা আগে প্রমাণ করতে হবে। ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, তাহলে ককেই প্রথমে ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হবে। মূল কথা হচ্ছে এটা। 105 বলতেছে, বার্ডেন অফ প্রুভিং দ্যাট কেস অফ অ্যাকিউজড কামস উইথ এক্সেপশন, অভিযুক্তকে মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। যখন কোনো ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত, তখন মামলাটা দণ্ডবিধিতে বর্ণিত সাধারণ ব্যতিক্রম সময়ের মধ্যে পড়তে পারে, অথবা দণ্ডবিধিতে বর্ণিত কোনো বিশেষ ব্যতিক্রম বা এর অপর কোনো অংশে বর্ণিত কোনো শর্তাংশের মধ্যে পড়ে, বা ওই অপরাধ সম্পর্কিত অপর কোনো আইনে বর্ণিত কোনো শর্তাংশের মধ্যে পড়ে। তখন এরূপ কোনো পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর ন্যস্ত থাকে। এরূপ ক্ষেত্রে আদালত অনুরূপ পরিস্থিতি অনুপস্থিতি বলে অবশ্যই অনুমান করবেন। সাক্ষ্য আইনের এই 105 দ্বারার শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রয়োজন, মানে সিআরপিসি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রয়োজন। এখানে যিনি নিজেকে সাধারণ বা বিশেষ ব্যতিক্রমের আওতাধীন বলে দাবি করেন তাকেই তা প্রমাণ করতে হবে। এটার মূল কথা হচ্ছে এটা। 106 দ্বারা বলতেছে, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইথিন নলেজ, ঠিক আছে, যে ঘটনা বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। কোনো ঘটনা যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয়ে প্রমাণ করার দায়িত্ব কার উপর? ওই ব্যক্তির উপরে ন্যস্ত থাকে। ওকে, আচ্ছা, 106, কোনো বিষয় বিশেষভাবে কারো অবগতি বা জ্ঞানে থাকলে তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর। যেমন স্ত্রী খুন করার মামলায়, ওয়াইফ কিলিং কেসে স্ত্রী স্বামীর কাছে থাকাকালীন কীভাবে মারা গেল এবং স্বামী স্ত্রীকে মারেনি তা প্রমাণের দায়িত্ব স্বামীর উপর। স্বামী খুন মামলায় হাজবেন্ড কিলিং কেসে স্ত্রীও তার পরিবারের উপর প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যে ঘটনা বিশেষভাবে কারো অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তির উপর। ঠিক আছে, আচ্ছা, আর যে ব্যক্তি জীবিত পরে 30 বছর যাবৎ জানা আছে তা মৃত্যু প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং ডেথ 107 বলতেছে, যেই ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জানা আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। কোনো ব্যক্তি জীবিত বা মৃত এটা দেখানো হয়েছে যে বিগত 30 বছরের মধ্যে সেই ব্যক্তি জীবিত ছিল, তখন যেই ব্যক্তি তাকে মৃত বলে দাবি করে উক্ত ব্যক্তি যে মৃত তা প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত।
যদি 30 বছর যাবৎ জীবিত কোনো ব্যক্তিকে কেউ মৃত বলে দাবি করে, 30 বছর যাবৎ ধরে জীবিত আছে কিন্তু কেউ দাবি করতেছে যে না সে মৃত, তাহলে উক্ত দাবিকারী ব্যক্তিকে প্রমাণ করতে হবে ওই ব্যক্তি মৃত। 108 বলতেছে 7 বছর যাবৎ নিখোঁজ আছে এমন ব্যক্তিকে কেউ জীবিত বলে দাবি করলে, 7 বছর ধরে নিখোঁজ আছে এমন ব্যক্তিকে যদি কেউ আবার জীবিত দাবি করে, 30 বছর ধরে জীবিত আছে 106 এই সাথে সেখানে বলতেছে যে সে মৃত, তাহলে যে ব্যক্তি মৃত দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। এখানে বলতেছে 108-এ 7 বছর যাবৎ ধরে নিখোঁজ আছে এমন ব্যক্তি কেউ যদি জীবিত বলে দাবি করে উক্ত দাবিকারীকেই তা প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা। আর অ্যাডভোকেসিতে একটা 2015 সালে একটা কোশ্চেন ছিল, একজন ব্যক্তি জীবিত যে দাবি করে তাকে প্রমাণ করতে হবে যদি এই ব্যক্তি কোনো সংবাদ পাওয়া না যায় 7 বছর যাবৎ। আচ্ছা, অংশীদারের মধ্যে জামিনদার ও প্রজার মধ্যে মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব কার? বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু রিলেশনশিপ ইন দ্য কেস অফ পার্টনার, ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। এখানে 3 ধরনের সম্পর্কের কথা বলেছে। কয় ধরনের সম্পর্কের কথা বলেছে? 3 ধরনের। 109 এখানে বলতেছে পার্টনার, ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। ঠিক আছে, 109 বলতেছে পার্টনার্স, ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। ঠিক আছে, পার্টনার্স, ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্টস। ঠিক আছে, পার্টনার মানে অংশীদার, জমিদার ও প্রজা, মালিক ও প্রতিনিধি, প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট। ঠিক আছে, সব প্রতিনিধির ব্যাপারে আদালত অনুমান করে নেবে যে এদের মধ্যে ভালো একটা সম্পর্ক বিদ্যমান আছে। যদি কেউ দাবি করে যে এদের মধ্যে সম্পর্ক নেই তাহলে ওই ব্যক্তিকে তা প্রমাণ করতে হবে। আচ্ছা, মালিকানা প্রমাণ দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু দ্য ওনারশিপ। কোনো ব্যক্তি যদি সম্পত্তির দখলে থাকা, 110-এ বলতেছে কোনো ব্যক্তি যদি সম্পত্তির দখলে থাকা ব্যক্তির মালিকানা অস্বীকার করে তাহলে উক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে দখলকারী ব্যক্তি মালিক নয়। আচ্ছা, এ দ্বারা স্থাবর এবং অস্থাবর উভয় ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে 110 দ্বারা। আচ্ছা, যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেই ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ। ঠিক আছে, প্রুফ অফ গুড ফেথ। কি হচ্ছে প্রুফ অফ গুড ফেথ? ইন ট্রানজ্যাকশন হোয়ার ওয়ান পার্টি ইজ ইন রিলেশন অফ অ্যাক্টিভ কনফিডেন্স। 111 বলতেছে অ্যাক্টিভ কনফিডেন্সের কথা বলতেছে। আছে এখানে অ্যাক্টিভ কনফিডেন্সের এই শব্দটা ইম্পর্টেন্ট, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেই ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ। আচ্ছা, এই যে উদাহরণ দিলে বুঝবো, এটা মক্কেল কর্তৃক আইনজীবী নিকট একটা বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটা মামলা দায়ের করলে উক্ত ব্যক্তির ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটা সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব আইনজীবীর উপর ন্যস্ত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আইনজীবীর উপর ন্যস্ত মানে ব্যাপারটা হচ্ছে 111 ব্যাপারটা হচ্ছে কোনো ব্যক্তির উপর অন্য একটা ব্যক্তির আস্থা যদি বেশি থাকে, সক্রিয় সম্পর্ক যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে যার উপর সক্রিয় সম্পর্ক বা আস্থার সম্পর্কটা বেশি থাকবে, ঠিক আছে, গুড ফেথতে থাকবে, কোনো সরল বিশ্বাস গুড ফেথ থাকবে, ওই গুড ফেথ বিষয়ে যদি কোনো প্রশ্নের উত্থাপন হয়, সক্রিয় আস্থার সম্পর্কে যদি কোনো উত্থাপন হয়, যে ক্ষেত্রে যার উপর বেশি আস্থা থাকবে তাকে হচ্ছে সেটা প্রমাণ করতে হবে। মক্কেল এবং আইনজীবীর মধ্যে যদি একটা বিক্রয় ব্যাপার চুক্তি হলো, তো মক্কেল স্বাভাবিকভাবে আইনজীবীর কাছ থেকে হচ্ছে সেটা নিবে আর কি, সেক্ষেত্রে মক্কেলকেই সেটা লায়াবিলিটি ধরে নিতে হবে। 11 ধারার সাথে চুক্তি আইনের 16-3 ধারা ইউডি আনডিউ ইনফ্লুয়েন্স মিল রয়েছে। যে সকল লেনদেনের ক্ষেত্রে যার উপর সক্রিয় আস্থা অ্যাক্টিভ কনফিডেন্স থাকবে তাকেই সরল বিশ্বাস বা গুড ফেথ প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। বার্থ ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি। বিবাহ স্থির বলবৎ থাকাকালে সন্তানের জন্মই বৈধতার চূড়ান্ত প্রমাণ। ওকে, আচ্ছা। 112 ধারার ব্যাপারটা হচ্ছে এরকম যে বিবাহ সন্তান বৈধ বা বৈধ বলে চূড়ান্ত প্রমাণ হবে যদি বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্ম থাকে, বিবাহ বিচ্ছেদ হলে 280 দিনের মধ্যে সন্তানের জন্ম থেকে উক্ত সময় মাতা অবিবাহিত ছিল। ঠিক আছে, এখন এটা নিয়ে আবার কোশ্চেন, এটা খণ্ডনযোগ্য। ঠিক আছে, কিন্তু এই দুইটা ক্ষেত্রে সাধারণত ধরে নেওয়া হবে যে সন্তানটা তোমারই কনক্লুসিভ বা চূড়ান্ত প্রমাণ। খণ্ডনযোগ্য কীভাবে? যদি এমন হয় যে পিতামাতা মৃত শুধু ছিল না, বিবাহ স্থির থাকাকালেও তখন যদি সন্তানের জন্ম হয়ে থাকে, এরকম আর কি ব্যাপার। আচ্ছা, 114-তে বলতেছে ব্যাপারটা এরকম যে আদালত নির্দিষ্ট কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন। ঠিক আছে, স্বাভাবিক ঘটনা, সাধারণ গতি দ্বারা মানবীয় আচরণ ও গণ ও ব্যক্তিগত কার্যাবলীর পরিপ্রেক্ষিতে একটা বিশেষ মামলার ঘটনায় বিবেচনা করে যা ঘটে থাকা সম্ভব বলে মনে করে সেক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করে দিতে পারেন। আচ্ছা, আদালত অনুমান করতে পারেন যে ম্যাপ প্রিডিউম 114 অনুযায়ী চুরির পর চোরাই মাল যে ব্যক্তির দখলে থাকে সেই ব্যক্তিকে যদি কারণ দর্শাতে না পারে তাহলে চোরাই মাল জানা সত্ত্বেও সে গ্রহণ করেছে বলে ধরে নেওয়া হবে এবং সে অপরাধী। 114 বলতেছে গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। অ্যাকমপ্লিস ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট আনলেস হি ইজ কোরোবোরেটেড ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার। আচ্ছা, আর 114 বলতেছে পৃষ্ঠাঙ্করিত কোনো বারাত চিঠি, বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, তাহলে কি বিল অফ এক্সচেঞ্জ অ্যাসিপ্টেড অর এন্ডোর্সড হলে ওয়াজ অ্যাসিপ্টেড অর এন্ডোর্সড ফর গুড কনসিডারেশন। যে বস্তু বা বস্তুর অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তার চেয়ে কম সময়ের মধ্যে সেই বস্তু বা বস্তুর সেই অবস্থান বিদ্যমান বলে দেখানো হয়ে থাকলে তা বিদ্যমান আছে। কোনো একটা বস্তুর অবস্থান বা সাধারণত যে সময় পর আর বিদ্যমান থাকে না, তার চেয়ে কম সময়ের মধ্যে সেই বস্তু বা বস্তুর সেই অবস্থান বিদ্যমান বলে দেখানো হয়ে থাকলে তা বিদ্যমান আছে। ওকে, আচ্ছা। 114 বলতেছে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম নিয়মিতভাবে সম্পন্ন হয়ে থাকে, মানে ভিন্ন রূপ কিছু না থাকলে আর কি।
আদালত অনুমান করে নিবে যে 114 অনুযায়ী বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। 114 এফ অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে আদালত ধরে নিবে। যে সাক্ষ্য দেওয়া যেত কিন্তু তার দেওয়া হয়নি, তার দেওয়া হলে সেই ব্যক্তি তার দেয়নি তার বিপক্ষ দিত। যে সাক্ষ্য দেওয়া যেত 114 অনুযায়ী যে সাক্ষ্য দেওয়া যেত সেই সাক্ষ্য দেওয়া হয় নাই, আদালত তখন ধরেই নিবে যে যদি দেওয়া হতো তাহলে তার বিপক্ষ দিত। আচ্ছা, 114 অনুযায়ী কোনো ব্যক্তি আইনত যে প্রশ্ন উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলে যদি উত্তর দিত তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে দিত, এটা ধরে নিবে আদালত। যে দলিল একজনের নিকট অন্যজনের দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি দায় সৃষ্টি হয় তার হাতে থাকে তবে দায়ের অবসান করেছে। যে দলিল দ্বারা একজনের নিকট অন্যজনের দায় সৃষ্টি হয় সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে, যার কাছে দায় সৃষ্টি হয় তার হাতেই থাকে, তবে আদালত ধরে নেবে দায়ের অবসান করছে। ওকে, আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার দলিলটা আমি পাবো, মানে আমার দলিলটা রাকিব পাবে, ঠিক আছে। এখন রাকিবের হাতেই যদি ওই দলিলটা থাকে তাহলে কি হবে, ধরে নিবে আদালত যে দায়ের অবসান করছে। ওকে, আচ্ছা।